আর পেছনে তাকাতে চায় না ওয়াশিংটন, কাজ করতে চায় আস্থার বাড়াতে, বললেন ডোনাল্ড লু। সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশও, জানালো ঢাকা। স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। ফিলিস্তিনি নারী শিশুদের রক্ষায় জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে জাতীয় দলের ফটো সেশন, তাসকিনের ইনজুরি না থাকলে পরিপূর্ণ হতো স্কোয়াড, মন্তব্য হাতুড়ের। রাজধানী ঢাকা ও 22 মহাসড়কে চলবে না ইজি বাইক, স্পষ্ট ঘোষণা সড়ক পরিবহন মন্ত্রী, বললেন রাস্তা সুন্দর হলেও নেই শৃঙ্খলা। পণ্যের চড়া দামে নাকাল নিম্নবিত্ত সহ গ্রামীণ জনপদের মানুষ, বিদ্যুৎ সংকট আর বীজ কীটনাশকের দর বৃদ্ধিতে নতুন শঙ্কা। গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ, মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি। অস্ত্রের যোগানদাতাদের বাইর করতে হবে, অস্ত্র কারা গুলি করেছে তাদের বাইর করতে হবে। যারা গোপালগঞ্জের পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা সাধারণ জনগণ আজ বিশ্ব রোড অবরোধ করছি। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। আর পেছনে তাকাতে চায় না ওয়াশিংটন, কাজ করতে চায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে আস্থার সম্পর্ক তৈরিতে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি জানান, র্যাবের নিষেধাজ্ঞা, শ্রমনীতির সংস্কার, মানবাধিকার ও জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করে ইতিবাচক সমাধান চায় যুক্তরাষ্ট্র, বাড়াবে সহযোগিতাও। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশও। সফররত মার্কিন প্রতিনিধি দলের গাড়িবহর যখন পৌঁছায় তখন বেলা 3:05। হাসি মুখে হাত নেড়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেন ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতে আলোচনা হয় দুই দেশের সম্পর্ক গভীর ও বিস্তৃত করা নিয়ে। পরে গণমাধ্যমে কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বলেন, দুই দেশের মানুষের মধ্যে আস্থা তৈরিতে কাজ করছে ওয়াশিংটন। জানান, বাংলাদেশের সবশেষ সংসদ নির্বাচন সহিংসতা মুক্ত হওয়া নিয়ে উদ্বেগ ছিল ওয়াশিংটনের, তবে এখন সময় সামনে তাকানোর। গত বছর বাংলাদেশে নির্বাচন করতে যথেষ্ট কাজ করেছি আমরা, এটা অনেকটাই চিন্তার ছিল। তবে এবার আর পেছনে ফিরে তাকাতে চাই না। ভবিষ্যতে দুই দেশের মানুষের মধ্যে আস্থার সম্পর্ক তৈরিতেই কাজ করব আমরা। লু বলেন, র্যাবের স্যাংশন, শ্রমনীতির সংস্কার, মানবাধিকার ও জলবায়ুর মতো জরুরি ইস্যুগুলি নিয়ে কাজ করার সময় এখন। একসাথে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতেও জোরদার করা হবে প্রচেষ্টা। The cooperation we have on positive issues. We're talking about new investment. আমাদের সম্পর্কের মধ্যে র্যাবের নিষেধাজ্ঞা, শ্রমনীতির সংস্কার, মানবাধিকার ও জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। কঠিন বিষয়ে কাজ করতে হলে আমাদের ইতিবাচক সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হবে। নতুন বিনিয়োগ নিয়েও কথা হয়েছে এবং দুর্নীতি প্রতিরোধে আমরা একসাথে কাজ করতে চাই যাতে সুশাসন নিশ্চিত হয়। পরে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী, জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এসেছে মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র, তবে এজন্য শ্রমনীতির সংস্কার করতে হবে। র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল, তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। ভিসা নীতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি সাক্ষাতে। হাসান মাহমুদ জানান, রোহিঙ্গাদের সহযোগিতা বাড়ানো ও গাজায় যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির লিয়াজো কমিটির সাথে গণফোরামের বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাইকে ধন্যবাদ। আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা বিদেশে কাজ করেন, রাজনৈতিক দেশে, তাদের আমরা গত কয়েক বছর ধরেই দেখছি এবং এবার আরও অনেকটা দৃশ্য মনে হচ্ছে, তারা রাষ্ট্রের কাজের বদলে তারা দলীয় কাজ, ক্ষমতাশীল দল তাদের দলীয় অনুষ্ঠানগুলোই কেন জানি তারাই সব কিছু করছে। রাষ্ট্র কি লাভবান হয় এবং বরঞ্চ রাষ্ট্রের কোনো সংকট বা যে সমস্যা বৈশ্বিক হোক অথবা সেটা নিয়ে তাদের তৎপরতা আপনারা দেখতে পান কি না, এটা আসলে কূটনৈতিকভাবে এটা কোন জায়গায় আসলে, কারণ আজকে বাংলাদেশের মানুষের পক্ষে কিন্তু তারা ওখানে কোনো কিছু সেরকম দৃশ্য কোনো কিছু নাই। ধন্যবাদ। আপনারা জানেন আমি প্রায়ই যে কথাগুলো বলি যে এখানে আসলে বাংলাদেশকে তারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করছে। একদলীয় রাষ্ট্রের এইগুলোই হচ্ছে আপনার বৈশিষ্ট্য, যে আপনারা যারা রাষ্ট্রদূত থাকবেন, যারা সরকারি কর্মকর্তা থাকবেন, যারা বিভিন্ন সরকারের দায়িত্ব থাকবেন, তারা শুধুমাত্র যে দল আছে, এই যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের পক্ষেই কথা বলবেন এবং তাদেরকে মানে আপনার আরও বেশি তাদেরকে কিভাবে তাদের উন্নয়ন করা যায়, তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলি তারা করবেন। আমরা গত কয়েক বছর ধরে দেখেছি, এটা আপনি সত্যি সঠিক কথা বলেছেন, যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তারা বাংলাদেশকে প্রমোট করে না, তারা আওয়ামী লীগকে প্রমোট করে এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু বাইরের লোকেরা যে বিভ্রান্ত হয় না এটা আমরা দেখেছি এবার, যে তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে না। মূল জায়গাটা হচ্ছে কি যে আমরা 1971 সালে আমাদের দেশের যেটাকে আমি সবসময় বলি যে আত্মা, সোল, আমরা যে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে, তার মূল যে আত্মা বাংলাদেশে, এই সরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে, আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করে দিচ্ছে। ওই কারণেই আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, কূটনৈতিক অবস্থা, এই কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আমার ডোনাল্ড লু জি। দর্শক, গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, আমরা ছিলাম সরাসরি সেখানে। যাচ্ছি পরের খবরে। ফিলিস্তিনে দুর্বিষহ জীবনযাপন করছে হাজার হাজার নারী ও শিশু। তাদের রক্ষায় জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ। জনসংখ্যার বৈচিত্র্য এবং টেকসই উন্নয়ন শীর্ষক 2 দিনের বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক স্লোগান নিয়ে বাংলাদেশ, জাপান ও বুলগেরিয়ার যৌথ আয়োজনে ঢাকার একটি হোটেলে শুরু হলো 2 দিনের ICPD 30 গ্লোবাল ডায়ালগ। Healthy families are created by choice. আয়োজনে যোগ দেন বিশ্বের 48টি দেশের প্রতিনিধি। বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরেন নারী ও শিশুদের অবস্থান। সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার নারী ও শিশুদের উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে, যার ফলে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিক থেকে 30 ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। গত 15 বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি 1000-এ 21 জন, যা 2006 সালে ছিল 84 জন, এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে 2006 সালের 370 জন থেকে 136 জনে হ্রাস করা হয়েছে। সরকার প্রধান বলেন, বর্তমানে দেশের শ্রমশক্তির 42.6 ভাগই নারী। 2030-এর মাঝে এই সংখ্যা 50 ভাগে দাঁড়াবে বলেও উল্লেখ করেন তিনি। আমরা 2010 সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করেছি। 2024 পর্যন্ত, অর্থাৎ 2010 থেকে 2024, 464 কোটি বই বিতরণ করা হয়েছে। উপরন্তু নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি চালু করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক এই ফোরামে শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে ফিলিস্তিনিদের দুর্দশার কথা। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈশ্বিক সংলাপের সুপারিশগুলোর প্রতি সবাই রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করবেন, এমনটি প্রত্যাশা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরও আন্তরিক হতে হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশের 22টি মহাসড়ক আর রাজধানীতে ইজি বাইক চলবে না, এই ঘোষণা দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সাথে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন। সড়কে হুটার হর্ন বাজিয়ে চলাচল বন্ধেরও ঘোষণা এসেছে। তাছাড়া ফিটনেসবিহীন গাড়ি ধ্বংসের নির্দেশও দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিআরটি ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা বসে সকালে। এতে সড়ক ও সেতু মন্ত্রণালয়, নানা দপ্তর, 2 সিটির মেয়র, পরিবহন মালিক শ্রমিক নেতা, আইন শৃঙ্খলা বাহিনী, গবেষকরা যোগ দেন। আলোচনা হয় সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়ে। ফুয়েল পাম্পে হেলমেট ছাড়া যেন তেল না দেয়, এটা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা কার্যকর করতে পারবো। পরিবহন মালিক শ্রমিকদের নেতারা বলেন, দুর্ঘটনা ঘটলেই চালককে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ঢাকা শহরের ফিটনেসবিহীন গাড়ি যদি থাকে, এগুলোকে স্ক্র্যাপ করে ফেলে। দুর্ঘটনা ঘটলেই বেপরোয়া গাড়ি চালকের কারণে ঘটেছে বলে যে অভিযোগটা করা হয়, এটা কিন্তু সব ক্ষেত্রে সত্য নয়। ঢাকার 2 মেয়রের বক্তব্যে উঠে আসে ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম্যের বিষয়টি। দেশের কেন্দ্রে কোনো অনুমোদন ছাড়া এ ধরনের বাহন কিভাবে চলে তা নিয়ে প্রশ্ন তোলেন 2 মেয়র। এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত এই বাহনগুলো, এবং আপনি দেখে মানে গা শিউরে ওঠে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত, তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ। ডিএমপি যদি চায় আজকে ঢাকা শহরে কোনো লেগুনা চলবে না, তাহলে কিন্তু চলবে না। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশে সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু সড়কে শৃঙ্খলা নেই। ঈদের আগে চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। তো এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয়। সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু সিদ্ধান্ত দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। আমার কোনো প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো হয় না, কোনো অবস্থাতেই না। এই হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে পারি। সিদ্ধান্তগুলো বৃহস্পতিবার থেকেই কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে। 31 মের মধ্যে এটা বলা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দূরপাল্লার বাসে গেটলক সার্ভিস মানছে না কেউই। মহাখালী টার্মিনাল পার হলেই আগের মতোই বেপরোয়া চালক, হেলপাররা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছেন, তুলছেন যাত্রী। কাকুলির পর মালিকপক্ষের নজরদারি না থাকায় হযবরল অবস্থা। পুলিশ বলছে, সবাই সচেতন না হলে শুধু আইন ও জরিমানা করে যানজট নিরসন করা কঠিন। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, আর ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। যেন এক সিদ্ধান্তেই পাল্টে গেছে মহাখালী বাস টার্মিনাল এলাকার যানজটের চিরচেনা রূপ। আগের মতো সড়কের উপর দাঁড়িয়ে চালক সহকারীদের হাঁকডাক নেই, বাসে ওঠার তাড়াহুড়োও নেই যাত্রীদের মধ্যে। এখানকার চিত্র আগের চাইতে এখন তুলনামূলক অনেক ভালো। জ্যাম কম হওয়ার যে কোনো উদ্যোগে আসলে এটা ভালো। গেটলকে তো অতিরিক্ত যাত্রী নেয় না, সেটা তো খুব আরামদায়ক হয়। তবে মহাখালী পার হয়ে আমতলী কিংবা চেয়ারম্যান বাড়ি আসতেই চালক হেলপারদের কাঁধে ভর করে সেই আগের ভূত।
দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে, তুলছেন যাত্রী। এখানে যে গাড়ি থামানো নিষেধ ভাই, একটা টিকেটের যাত্রী আছে, একটা টিকেটের লোক আছে। কথা ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো বনানী পর্যন্ত দাঁড়াবে না কোথাও, চেকিং হবে 4 জায়গায়, প্রথমে কাকলী, পরে কুর্মিটোলা, খিলক্ষেত এবং আবদুল্লাপুরে। উদ্দেশ্য কাউন্টারের বাইরে যেন যাত্রী তোলা না হয়। কিন্তু কে শোনে কার কথা? কাকলী পার হতেই তৈরি হয় এমন হযবরল অবস্থা। যারা গাড়ি ড্রাইভ করে এরা তো রাস্তায় একটা লোক পেলেও ডাকতে শুরু করে। এরপরে ব্রেক করে দেখলে আমরা 23টা গাড়ি পাইছি, অনিয়ম করছে। আজকে কয়টা পাইছি? 23টা পাইছি। আইন আমরা যেহেতু করেছি, এটা সিঙ্গলে আসতে 2-4 দিন সময় লাগবে। মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন যাতায়াত করে 47টি রুটের প্রায় 1200 বাস। মালিক সমিতির দাবি, কিছু চালক এবং যাত্রীর কারণে পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না গেটলক সার্ভিস। যাত্রীরা গাড়ি সিগন্যাল দেয় রাস্তায়, তার উদ্দেশ্য হলো টার্মিনাল আসলে তার জেনুইন ভাড়া যেতে হয়। রাস্তায় উঠলে আমি ওই ড্রাইভারের সাথে বার্গেনিং করে 300 টাকার ভাড়া আমি 100 টাকায় যাব। অবশ্য এ নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ। আইন না মানায় মামলা হয়েছে 1/2 গাড়ির বিরুদ্ধে। পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমি মনে করি যে এটি শতভাগ কার্যকর হবে। চালকদের বাধ্য করার পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে যাত্রীদের সচেতনতার উপর। মূলত এই গেটলক সার্ভিস চালু করা হয়েছিল যানজট কমানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য। কিন্তু পেছনের এই চিত্রই বলে দেয় সেই সচেতনতা কতটুকু তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ কর্মকর্তারা বলছেন, মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সচেতনতা এবং চালকদের মধ্যে আইন মানার প্রবণতা না বাড়বে, ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসের সুফল মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। উইকেট কে বেশি পেল আর কে কম সেটি বিষয় নয়। সাইফুদ্দিনের চেয়ে তানজিম সাকিবের উপর আস্থা বেশি থাকায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। আর লিটন দাসকে রিপ্লেস করার মতো ভালো ক্রিকেটার থাকলেও তাকেই দলে নিতেন বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বুধবার গণমাধ্যমের সাথে কথা বলেছেন শান্ত ও হাথুরু সিংহে। এক ফ্রেমে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। এই 15 ক্রিকেটারেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিশ্বকাপ দলের আনুষ্ঠানিক ফটো সেশনে অধিনায়ক নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা বসেছিলেন সামনের সারিতে, আর তরুণরা ছিলেন পেছনের কাতারে দাঁড়িয়ে। এই ছবির মতোই মাঠের লড়াইও সিনিয়রদের দিতে হবে সামনে থেকে নেতৃত্ব। তবে ফটো সেশন হয়েছে 3 বার। প্রথমবার শুধু ক্রিকেটাররা অংশ নিয়েছেন, দ্বিতীয় দফায় তাদের সঙ্গী ছিলেন কোচিং স্টাফরা, আর তৃতীয় দফায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ অন্যান্য কর্মকর্তারাও অংশ নিয়েছেন জাতীয় দলের ফটো সেশনে। আনুষ্ঠানিক এই ফটোশুটের পর অধিনায়ক ও কোচ কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানেই বিশ্বকাপ দলটা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চান্দিকা হাথুরু সিংহে। বিশ্বকাপ দলটা বেশ ভালো হয়েছে। নির্বাচকদের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল, পরিকল্পিতভাবে একটা দল গঠন করেছি আমরা। শেষ মুহূর্তে তাসকিন ইনজুরিতে না পড়লে পারফেক্ট দল বলা যেত। কোচের পাশাপাশি সংবাদ সম্মেলনে স্কোয়াড নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। লিটনকে কেন দলে নিয়েছেন আর কেন সাইফুদ্দিন বাদ পড়ছেন সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টাইগার কাপ্তান। আমি পুরো ডিটেইলে বলতে চাই না, বাট দুজনই খুব ক্লোজ ছিল। সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি, এটা আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক, কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে ইনশাআল্লাহ। এর আগে বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন না দেখার কথা বলেছিলেন শান্ত। তবে এদিন শান্ত বলছেন ভালো করার স্বপ্নের কথা, তবে বাস্তবতা যে কঠিন সেটিও জানা এই তরুণের। মডার্ন ক্রিকেটে 200 রান হরহামেশা হলেও টাইগারদের সামর্থ্য বিবেচনা করে গেম প্ল্যান করার কথা বলছেন তিনি। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160 170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করব। আমাদের ভালো দিন যেদিন যাবে, যদি ওই অপরচুনিটি থাকে, অবশ্যই আমরা 200 টার্গেটে ব্যাটিং করব। বাট আমরা প্রথম দিন থেকে 200 টার্গেটে ব্যাটিং করতে যাব না।
বিশ্বকাপে শান্তর ডেপুটি তাসকিন আহমেদ ইনজুরিতে থাকা এই পেসারকে নিয়ে খুশি হবার মতো খবর শুনিয়েছেন শান্ত। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আপিলের চূড়ান্ত রায়ের আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের এই রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই স্থগিতাদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করারও নির্দেশ দেন আদালত। বাংলাদেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কন্ডেমড সেলে বন্দী রাখা হয়, কিন্তু বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকরের আইনগত বিধান নেই। সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 12 বছর। এমন বাস্তবতায় চূড়ান্ত রায়ের আগে কন্ডেমড সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন 3 জন কয়েদি। হাইকোর্ট জানান, আপিলের চূড়ান্ত রায়ের আগে কন্ডেমড সেলে রাখা যাবে না। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। হাইকোর্ট বিভাগের এই রায়ের বিরুদ্ধে বুধবার শুনানি হয় চেম্বার আদালতে, পরে ওই রায় স্থগিত করা হয়। এখানে উনি যে শব্দটা বলতেন এক্সিকিউটেবল, এটা একটা নতুন শব্দ যেটা আইনে ছিল না। এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম যে এটা তো আপনারা ঠিক না করার মতো, আপনারা না দেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এটা তো এক্সিকিউট করা যাবে না। সেটা বলার পরে কোর্ট আদালত বললেন যে হ্যাঁ, আমাদের আবেদনটি কোর্ট গ্রহণ করলেন। হাইকোর্টের আলোচিত এই রায়টির বিরুদ্ধে আগামী 25শে আগস্টের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষকে। আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই যে যারা মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো মামলা করতে পারেন। আমরা এটা না, কিন্তু ওইটা আমাদের ধারণা, এবং আমরা আদালতে বলছি যে এটা উদ্দেশ্য থাকতে পারে ওনার দলীয় লোকদের, যে ওনার দলীয় লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা করতে পারেন। কারা কর্তৃপক্ষের সবশেষ প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন কারাগারে কন্ডেম সেলে আছেন 2500-এরও বেশি আসামি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। মিছিল প্রতিবাদে দিনভর উত্তেজনা গোপালগঞ্জ সদরে। উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কাল সকালের মধ্যে অভিযুক্তদের আটক করা না হলে অবরোধের ঘোষণা দিয়েছেন পরাজিত প্রার্থী। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বিজয়ী প্রার্থী। এখনো থানায় মামলা হয়নি। নির্বাচনের ফল ঘোষণার পর বাড়িঘরে হামলা ও হত্যার প্রতিবাদে চন্দ্রদিঘলিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। দুপুরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা। প্রায় 1 ঘন্টার এই অবরোধে বন্ধ থাকে যান চলাচল। দুজন প্রার্থী, বিজয়ী এবং বিজেতা দুজন প্রার্থী চন্দ্রদিঘলিয়া ছিল। সেই বিজয়ী প্রার্থী লোকজন তাদের সরাসরি ইন্ধন আপনারা দেখেছেন কালকে কিভাবে নির্ভীক মানুষের বুকে গুলি চালিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা সাধারণ জনগণ আজ বিশ্ব রোড অবরোধ করছি। যদি কোনো আসামি ধরা না হয় তাহলে আগামীকাল 11টার সময় চন্দ্রদিঘলিয়া এই অবরোধ ঘোষণা করা হলো। অবরোধ চলবে আমাদের, পরবর্তী ঘোষণা আমরা পরবর্তীতে দেব। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী লিয়াকত আলী ভুইয়া এবং বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় গতরাতে। সংঘর্ষে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরাজিত প্রার্থীর সমর্থক ওসিকুর। আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া এবং যারা এটার সাথে আছে, ইনভলভ আছে এবং এটার পিছনে যারা আছে, আমরা সবাইকে ধরার জন্য আমরা প্রস্তুত আছি এবং কাজ করছি এবং ব্যবস্থা নিচ্ছি। তাদের আমরা আশ্বস্ত করেছি সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচার আনাতে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা যাতে এই ধরনের হত্যাকাণ্ড না হয়, আর অবৈধ অস্ত্র যদি ব্যবহার হয়ে থাকে সেটা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে। এলাকায় বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 2 গ্রুপই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভুইয়া। আমিন বাবু, যমুনা নিউজ। বকেয়া বেতন ভাতার দাবিতে কুড়িল বিশ্ব রোডে সড়ক অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে সেই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল 5:30টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচে রাস্তার 2 পাশে অবস্থান নেয় ইউরোজোন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা।
অবরোধের ফলে রামপুরা বাড্ডা কুড়িল সড়ক যানজটে স্থবির হয়ে যায়। অন্য পাশে এয়ারপোর্ট রোড পর্যন্ত চলে যায় যানজট। বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকদের দাবি বেতন ভাতা বন্ধ ও বকেয়া থাকায় বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন তারা। বাড্ডা জোনের এডিসি হাসানুজ্জামান মোল্লা জানান, প্রায় ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়ায় পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৩২ জন। ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১৬৪ জন ডেঙ্গু রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২,৫৪৫ জন। তাদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ৮৫১ জন। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৩৭৭ জন। পণ্যের বেশি দামে নাকাল গ্রামীণ জনপদের মানুষ। আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে, কুলিয়ে উঠতে পারছেন না নিম্নবিত্ত। সীমিত আয়ের মানুষদের চাওয়া বাজেটে পণ্যের দাম কমানোর কার্যকর পদক্ষেপ। বিদ্যুৎ সংকট, ধানের বীজ এবং কীটনাশকের দাম বৃদ্ধিতেও বাড়ছে দুশ্চিন্তা। বলা হচ্ছে, ধান, সবজি কিংবা অন্যান্য উৎপাদিত পণ্যের সঠিক দাম মিলছে না, ক্ষতির মুখে পড়ছে কৃষক। পিরোজপুর থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। পিরোজপুরের উত্তর রানীপুর গ্রাম। বেলা গড়ানোর পর এই টং দোকানে জমে ওঠে আড্ডা। অংশ নেন এলাকার মধ্য ও বয়স্ক মানুষ। গরম ধোয়া ওঠা রং চায়ের সঙ্গে জমে ওঠে আলোচনা। প্রশ্ন ছিল, পণ্যের দাম কি সহনীয়? হাতের নাগালের মধ্যে কি আছে চাল, ডাল, নুন, তেল? আয় করি মনে করেন যা তার সাইয়া খরচা ব্যয় কি করি দাঁড়াবার কায়দা আছে? চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজ সপ্তাহে বাজার। আমরা যে কি পরিস্থিতি আছি তা বলতে পারি না। আমরা যে কি বেলে আয় হয় আর দ্বিগুণ খরচ চলিয়ে যায়। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস। তাদের তথ্য, দেশে মূল্যস্ফীতির হার এখন ১৫%। প্রান্তিক এই মানুষদের সকলেরই চাওয়া, প্রায় ২ বছর ধরে চলে আসা এমন উচ্চ মূল্যস্ফীতির উত্তাপ কমাতে বাজেটে কার্যকর উদ্যোগ দরকার। আমরা দৈনিক আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যায়। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা মানুষের জীবন ধারণের জন্য খুবই কষ্ট। সারা দেশে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। অনেক এলাকায় এখনও খেতেই রয়েছে ধান, তবে কমছে না ধান নিয়ে কৃষকদের দুশ্চিন্তা। ধান উৎপাদনে দরকার হয় কীটনাশক, কিন্তু বেশি দামের কারণে কুলিয়ে উঠতে পারছে না কৃষক। পাশাপাশি পানি সরবরাহে পাওয়া যাচ্ছে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। যদি ওষুধের দামটা, সারের দামটা যদি কমাই দিত তাহলে হয়তো না কৃষক একটু বাঁচত। বাজেট হিসাবে আমার সার, বিষ ইত্যাদি দিয়ে গেলে আর মনে করেন দাম যদি কম থাকে তাহলে আমরা বাঁচুন, নালে জমি জমা বন্ধ দেবো করা শশা। গ্রামীণ জনপদে উৎপাদিত নানা ধরনের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না। লাভের মধ্যে খেয়ে ফেলছে মধ্যস্বত্বভোগী। আসন্ন বাজেটে বাজার ব্যবস্থা সংস্কারের রূপরেখা চান সবাই। টাকা পয়সা দিয়ে বর্গিত করতে চাই না, আমরা চাই আমরা কাজ করব, খাবো। সরকার আমাদের একটা লোনের ব্যবস্থা করিয়ে দেখ, জানি আমরা ওই লোন থেকে মেশিনারি কিনতে পারি, জানি উপকৃত কম সুদে। একটা মাল আমাদের কাছ থেকে তারা ক্রয় করে থার্ড পারসন 500 টাকা, কিন্তু তারা বিক্রি করে ওই মালটায় দেখা গেছে 3-4 গুণ মানে বেশি দামে মানে বিক্রি করতেছে, কিন্তু লাভের টাকাটা পাইতেছে কে ওনারা পাইতেছে, কিন্তু তৈরি করতেছে আমরা কিন্তু লাভ পাইতেছি না। দ্রুত সময়ের মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানা না গেলে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি জোরদার করা দরকার। খাদ্য নিরাপত্তার হীনতায় ভুগছেন 22%-এর মতো। ওয়ার্ল্ড ব্যাংকের যে হিসাব করা হয়েছে সেখানে পুষ্টির নিরাপত্তায় 70%-এর মতো বলছেন যে পুষ্টির নিরাপত্তায় তারা ভুগছেন। তাহলে এটার অর্থটা হলো যে এই যে আয়ের অবনমন, এটার ফলে তারা প্রথমত খাদ্য এবং তাদের পুষ্টির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে। গ্রামে বাস করে দেশের মোট জনসংখ্যার প্রায় 70% মানুষ। বড় সংখ্যক এই মানুষদের চাওয়া পাওয়ার গুরুত্ব দেওয়া দরকার। 2 বছর ধরে দেশের গড় মূল্যস্ফীতির হার প্রায় 10%। উচ্চ মূল্যস্ফীতির কারণে হাসপাস অবস্থায় সাধারণ মানুষ। নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার, তবে কার্যকর কিছুই হচ্ছে না। এমন অবস্থায় আগামী বাজেটকে সামনে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ চান গ্রামীণ সাধারণ মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, পিরোজপুর।
পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করে আসছিল সুবাস্তুর মার্কেটের লাখানি কালেকশন, কিন্তু ভোক্তা অধিদপ্তরের অভিযানে ক্রয় বিক্রয় রসিদ কোনোটাই দোকান মালিক দেখাতে পারেননি। পাকিস্তানি পণ্য বলে ক্রেতা ঠকানোর অভিযোগে দোকান বন্ধ করা সহ কাগজপত্র নিয়ে তাকে ভোক্তার অফিসে তলব করা হয়। বুধবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুবাস্তু অ্যারোমা সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মার্কেটের লাখানি কালেকশন নামে একটি পাইকারি দোকানে পাকিস্তানি ড্রেস বলে বিক্রি হচ্ছে স্থানীয় পোশাক। এই দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ভোক্তার টিম দোকান মালিকের কাছে পাকিস্তানি ড্রেস কেনার প্রমাণ হিসাবে ক্রয় রসিদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। নেই বিক্রয় রসিদও। আমি যদি আপনি মেমো আমার এখানে এর একটা কপি মারলাম। 2022 সাল থেকে যত কিনেছেন, যে কয়েকটা তথ্য দিয়েছেন সেগুলো যোগ করলে যে যোগফল হবে তার চেয়ে বেশি এখন আপনার স্টকে রয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, পাকিস্তান থেকে পোশাক আনার কথা বলে প্রতারণা করা হয়েছে। সবকিছু সন্দেহজনক হওয়ায় দোকানটি সাময়িকভাবে বন্ধ থাকবে। পাকিস্তানি ড্রেস ক্রয়ের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারে নাই, বিক্রির যেখানে করেছে সেই ক্যাশ মেমো দেখাতে পারছেন না, তার সকল প্রকার কার্যক্রম সন্দেহজনক, এই জন্য সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হলো। রসিদ দেখাতে না পারলেও কপি ড্রেস বিক্রি করেন না বলে জানান অভিযুক্ত দোকানি। আমার ফল্ট হইলো যে আমার ওই যে মেমোতে অ্যাড্রেস নাই, মোবাইল নাম্বার নাই, আর বাকি তো আমার কাপড় চোপড় তো অরিজিনাল। ক্রেতাদের মিথ্যা বলে ঠকানো বা প্রতারণা করা এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরের ধারাবাহিক অভিযান চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দমন নির্মূল তো দূরের ব্যাপার, হামাসের প্রতিরোধ ব্যবস্থায় ভাঙতে পারেনি ইসরায়েল। রাফায় অভিযান শুরুর পর বিষয়টি হাড়ে হাড়ে টের পাচ্ছে নেতানিয়াহুর সেনাদল। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে ইহুদি সেনাদের তারা ফেলছে কঠিন পরীক্ষায়। হামাসের স্নাইপার যোদ্ধারা যতটা ক্ষিপ্র ততটাই সুসংগঠিত তাদের রকেট আর মিসাইল হামলা। সুড়ঙ্গ থেকে ছোড়া বিস্ফোরকের লক্ষ্য ইসরায়েলি ট্যাঙ্ক। পিছিয়ে নেই স্নাইপার বহনকারী হামাস যোদ্ধারাও। গাজা উপত্যকার রাফা শহরে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে শহরটিতে ঢুকলেও সুবিধা করতে পারছে না ইহুদি সেনারা। উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। একই সময় গাজার অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনিরা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা হামলা। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড ছাড়াও এসব অভিযানে অংশ নিচ্ছে ইসলামিক জিহাদের সদস্যরা। 7 মাস ধরে গাজায় অনেকটা একতরফা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পাল্টা হামলার তথ্য পাওয়া গেলেও দীর্ঘদিন ছিল না সারা শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই পুনরুজ্জীবিত হয়ে ওঠে যোদ্ধারা। গেল কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। লক্ষ্যচ্যুত হচ্ছে না সেনারাও। কয়েক মাস আগেই স্বাধীনতাকামী গোষ্ঠীটির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ইসরায়েল। গোপন টানেল, বিপুল আস্তানা আর গোলাবারুদ ধ্বংসের চিত্র প্রকাশ করে তারা। অথচ সেই হামাসই বর্তমানে চালাচ্ছে সুসংহত হামলা, জানান দিচ্ছে সক্ষমতার। ইসরায়েল যে তাদের টিকিটিও নাড়াতে পারেনি সেই বার্তাও স্পষ্ট নতুন প্রতিরোধে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হিটলারের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তুলনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। নাকবা দিবস উপলক্ষে ক্ষমতাসীন দলের সভায় দেয়া ভাষণে এরদোগান অভিযোগ করে বলেন, নাৎসি বাহিনী নিরপরাধ মানুষের উপর নির্যাতন চালিয়েছিল। সেই আদলেই ফিলিস্তিনিদের উপর তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। গাজাবাসীর উপর গণহত্যা চালানোর জন্য ইতিহাস কখনো নেতানিয়াহু এবং তার সহযোগীদের ক্ষমা করবে না বলেও ক্ষোভ জানান তুর্কি প্রেসিডেন্ট। হিটলারের মতোই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইতিহাস এই হত্যাকারীদের ক্ষমা করবে না। নেতানিয়াহু এবং তার সহযোগীদের অবশ্যই এই দায় শোধ করতে হবে। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।